বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে যে বিষয়টা শেয়ার করার চেষ্টা করব তা হলো বেতন খাতে যাদের আয় রয়েছে, তো ওই সমস্ত আয়কর ফাইল অডিটের ক্ষেত্রে আয়কর অফিস কী কী বিষয়গুলো বিবেচনা করে বা ওই ফাইলের ক্ষেত্রে অর্থাৎ বেতন খাতে আয় রয়েছে এমন ফাইলের ক্ষেত্রে ঝুঁকির বিষয়গুলো কী বা কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে, কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়কর অফিস ফাইল অডিটের ক্ষেত্রে বিবেচনা করে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নর্মালি আমরা যে বিষয়গুলো বলবো এটা এ টু জেড আপনারা শোনার চেষ্টা করেন। আজকে আমি একটু আলাদাভাবে বলছি, জাস্ট আমি বলবো আপনারা একটু শোনার চেষ্টা করবেন, হ্যাঁ, কারণ অনেক গুরুত্বপূর্ণ এবং এই ম্যানুয়াল অনুসারেই তারা অডিট কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে চলুন বেতন খাতে আয়ের ক্ষেত্রে কি কি ঝুঁকি রয়েছে বা কোন কোন বিষয়গুলো আয়কর অফিস ফাইল অডিটের জন্য বিবেচনা করে। এক, বেতনভোগী করদাতার দাখিলকৃত ব্যাংক বিশ্লেষণে প্রদর্শিত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ জমার তথ্য আছে কিনা। আপনি যা বেতন খাতে আয় দেখিয়েছেন তার চেয়ে অনেক বেশি ব্যাংকে লেনদেন করেছেন কিনা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে বেতন ছাড়া অন্য কোনো লেনদেন বা অন্য কোনো ট্রানজ্যাকশন না করাই উচিত। দুই, বেতনভোগী করদাতা আয় অর্জনের সাথে সংশ্লিষ্ট নয়। এরূপ সুদযুক্ত ব্যক্তিগত ঋণ গ্রহণ করলে পরিশোধিত বাৎসরিক সুদ খরচ হিসেবে জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্য ছকে বা রিটার্নে বা অন্য কোথাও প্রদর্শিত হয়েছে কিনা। মূল কথা হলো আপনি যে পারিবারিক খাতে খরচ দেখিয়েছেন, বলেছেন ঋণ নিয়েছেন, ঋণের সুদ পরিশোধ করেছেন, আদৌ ঋণটা কিভাবে নিলেন তার স্টেটমেন্ট আছে কিনা, কোথায় থেকে গ্রহণ করলেন এবং বাৎসরিক পারিবারিক খরচে যে দেখাইছেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত, তার এগেনস্টে ডকুমেন্টস আছে কিনা, এটাও বিবেচনা করে থাকি। তিন, এসআরও নং 211 2017 সরকারি কর্মচারীদের বেতন করযোগ্য আয় সংক্রান্ত অনুযায়ী বেতন আয় পরিগণনা করা হয়েছে কিনা। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যে ট্যাক্সের ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনি ট্যাক্স ক্যালকুলেশন করেছেন কিনা। নর্মালি আমরা জানি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিক, বোনাস এবং ইনসেন্টিভ যদি থাকে তাহলে এই ইয়াগুলোর উপরে আপনার ট্যাক্স দিতে হয়, এছাড়া অন্যান্য সবগুলো করমুক্ত আয়। এখন এটার ক্ষেত্রে কিভাবে বিবেচনা করা হয়েছে অর্থাৎ ট্যাক্সের ক্যালকুলেশনটা কিভাবে করলেন সেটাও ওনারা চেক করে থাকে। 4, আয়কর আইন 2023 ধারা 32, ধারা 33 অর্থাৎ বেতনপূরক ভাতাজনিত সুবিধাদির মূল্য নির্ধারণ অনুযায়ী মূল বেতন অর্থাৎ বেসিক স্যালারি পরিগণনায় উল্লেখিত বিধান পরিপালনে কোনো রকম কোনো ব্যত্যয় ঘটেছে কিনা বা যথাযথভাবে আপনি বেতনপূরক বা সুবিধাদির মূল্য ক্যালকুলেশন করেছেন কিনা। 5, আয়কর আইন 2023 ধারা 86 অর্থাৎ বেতন খাতে উৎসে কর কর্তন এবং সংশ্লিষ্ট বিধি অনুসারে বেতন খাতে উদ্ভূত বা উপস্থিত আয়ের বিপরীতে যথাযথ হারে কর প্রদান করা হয়েছে কিনা। অর্থাৎ আপনার বেতন খাতে আয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন যথাযথভাবে করা হয়েছে কিনা এবং বেতন খাতে আয়ের ক্ষেত্রে ট্যাক্সের যে ক্যালকুলেশন হয় সেই ট্যাক্সের ক্যালকুলেশনও যথাযথ হয়েছে কিনা বা সংশ্লিষ্ট বছরের ফিনান্স অ্যাক্ট অনুযায়ী ক্যালকুলেশন হয়েছে কিনা সেটাও কিন্তু তারা চেক করে থাকেন। এর পরের বিষয়টা হলো যে আপনাদের বেতন খাতে আয় পরিগণনার সময় মজুরি, আপনার অ্যানুইটি, গ্র্যাচুইটি, ফি, কমিশন, পারকুইজিট, বেতনপূর্বক আপনার অগ্রিম বেতন, ছুটি, নগদান, ভবিষ্যৎ তহবিলে জমা, বোনাস বা যে নামেই অভিহিত হোক না কেন ইত্যাদি নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত আয়কর, ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত যানবাহন সুবিধা, নিয়োগকর্তার নিকট হতে প্রাপ্ত আবাসন সুবিধা ইত্যাদি যথাযথভাবে বিবেচিত বা প্রদর্শিত বা পরিগণনাকৃত হয়েছে কিনা। অর্থাৎ বেতন খাতে আপনার আয় রয়েছে সেক্ষেত্রে যেমন মজুরি, যে আনুতোষিক, গ্র্যাচুইটি, কমিশন, পারকুইজিট, অগ্রিম বেতন, ছুটি, নগদায়ন, ভবিষ্যৎ তহবিলে জমা, এরকম বিষয়গুলো আপনারা বিবেচনা করেছেন কিনা। অথবা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তা কর্তৃক যানবাহন সুবিধা যদি দিয়ে থাকে তাহলে সেটা কি হবে, নিয়োগকর্তার নিকট থেকে আপনি যদি আবাসন সুবিধা পেয়ে থাকেন তাহলে ট্যাক্সের ক্যালকুলেশন কী হবে, কীভাবে আয়ের বিষয়টা অন্তর্ভুক্ত হবে সেটাও কিন্তু তারা খুব যথাযথভাবে চেক করে থাকে। ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ অনুমোদিত সীমার বাইরে করমুক্ত হিসাবে প্রদর্শিত হয়েছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। 8,
শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে রেমুনারেশন প্রাপ্তি অডিট রিপোর্ট এবং ব্যাংক হিসাব অনুযায়ী যাচাই করা হয়েছে কিনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 9 বেতন খাতে আয়ের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোনো আয় বেতন খাতে আয়ের মধ্যে প্রদর্শন করেছেন কিনা। 10 আয়কর আইন 2023-এর ধারা 32-33 অর্থাৎ বেতনপূরক ভাতাজনিত সুবিধাদির যে মূল্য নির্ধারণ সেইটা ষষ্ঠ তফসিলের অংশ 1 প্যারা 27 অনুযায়ী অনুমোদিত সীমার অতিরিক্ত ভাতা বা সুবিধাদি আপনি গ্রহণ করেছেন কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে বা এটাও ওনারা চেক করে থাকেন। 11 অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থাৎ আয়কর এর প্রজ্ঞাপন অনুযায়ী যারা সরকারি কর্মচারী তারা ব্যতীত অন্য কেউ সরকারি কর্মচারীর ন্যায় আপনার আয়কর সুবিধা গ্রহণ করেছেন কিনা বা তাদের ট্যাক্সের ক্যালকুলেশন সরকারি মতো করেছেন না বেসরকারি মতো। 12 আপনার শেয়ার হোল্ডার ডিরেক্টর কর্তৃক যদি সংশ্লিষ্ট কোনো কোম্পানি হতে ঋণ গ্রহণ করা হয়ে থাকে বা গ্রহণ করা হয়েছে কিনা সেটাও চেক করা হয়। এছাড়া ধারা 2 সাবসেকশন 81 অনুসারে গৃহীত ঋণ হিসাবে গণ্য হবে কিনা। এবং সর্বশেষ এখানে বলা রয়েছে যে আপনার ব্যবসা খাতের আয়ের সাথে ওই ব্যবসা ব্যতীত অন্য কোনো খাতের লোকসান সমন্বয় করা হয়েছে কিনা, অর্থাৎ আপনার বেতন খাতে আয়ের সাথে আপনার যদি অন্য কোনো বিজনেসের কোনো লোকসান থেকে থাকে সেই লোকসানটাও বেতন খাতের সাথে সমন্বয় করলেন কিনা বা এই ব্যবসায় খাতের লোকসানটা এই বেতন খাতের সাথে সমন্বয় করলেন কিনা এই পুরো বিষয়টাই কিন্তু চেক করে থাকে। তাহলে সম্বন্ধে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এবং আপনি বেতন খাতে আয়ের সাপেক্ষে যে দলিলগুলো দিবেন সেটা আমরা অন্য ভিডিওতে বলেছি যে বেতন খাতে আয়ের ক্ষেত্রে কী কী ডকুমেন্টসগুলো আয়কর রিটার্নের সাথে আপনি জমা দিয়ে থাকবেন। তবে আপনার আয়কে আপনার বিবরণীকে আপনার ব্যয়কে অর্থাৎ বেতন খাতে আয়ের জন্য আপনার স্যালারি সার্টিফিকেট নেবেন, ব্যাংক স্টেটমেন্ট নেবেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ব্যাংক স্টেটমেন্টের যে স্যালারিটা সেটা ব্যাংকিং মানে স্যালারি সার্টিফিকেট আছে কিনা এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তাহলে সম্মানিত সুধী এরকম প্রত্যেকটি বিষয় নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব যে কোন খাতে আয়ের ক্ষেত্রে কোন কোন রিস্ক ফ্যাক্টরগুলো বিবেচনা করতে হবে বা আপনার আয়কর অফিস কোন কোন বিষয়গুলো বিবেচনা করে থাকে। যাই হোক সম্মানিত সুধী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাহলে সম্মানিত সুধী আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।